আজকের লাইফ সায়েন্স ক্লাসে আমরা সেল বায়োলজির একটা বিশেষ টপিক নিউক্লিক অ্যাসিড আরম্ভ করব। একটা ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব সম্পূর্ণ নিউক্লিক অ্যাসিডটা। আর এই সেল বায়োলজির টপিকটা মোটামুটি 3টে ক্লাসে কভার করব। দেখো, নিউক্লিক অ্যাসিড বলে যদি আমরা আলোচনা করতে শুরু করি, একটু বেসিক থেকে শুরু করে একটু ইনফরমেশন দিয়েই আলোচনা করা ভালো। প্রথমে যখন এই নিউক্লিক অ্যাসিড আবিষ্কার বা নামকরণ হয়, তখন কিন্তু এর নাম নিউক্লিক অ্যাসিড ছিল না। তাহলে একটু হিস্ট্রি অফ বায়োলজি আমার জেনে রাখা ভালো। তো সেখানে আমরা এটা বলতে পারি যে 1869 সালে, সালটা একটু উল্লেখ করে দিলাম, তো ইম্পর্টেন্ট নয়, তবু বলে রাখছি। এখানে একজন বিখ্যাত বায়োলজিস্ট, বোটানির উনি অধ্যাপক ছিলেন, যে এফ মাইস্টার। তা লিখে রাখো, জে এফ মাইস্টার। উনি কি করেন? উনি হচ্ছে কোষ থেকে নিউক্লিয়াসকে পৃথক করার সময় এক ধরনের অ্যাসিটিক বস্তু সন্ধান পান। ওই যে অ্যাসিডিক বস্তু উনি সন্ধান পেয়েছেন, ওর নাম উনি দেন নিউক্লিন। এই কোশ্চেনটা আমি বিভিন্ন পরীক্ষায় আমি মানে দেখেছি আর কি, যে নিউক্লিন কি। নিউক্লিন হচ্ছে নিউক্লিক অ্যাসিডের পূর্বতন নাম বা আগের নাম বলতে পারি। ওকে, তাহলে এই যে 1869 সালে যে এফ মাইস্টার নিউক্লিন নাম দিচ্ছে অ্যাসিডিক পদার্থটাই, এটাই পরবর্তী কিছু বছর পর, অর্থাৎ 1889 সাল, এই এনারই ছাত্র অল্টম্যান। একটু নামগুলো শুনে রেখে মনে রাখার চেষ্টা করতে পারো, তোমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে ইনফরমেশনগুলো দিতে পারবে যখন তোমরা পড়াবে বা তখন তোমরা নোট রেডি করবে। তো অল্টম্যান এই 1889 সালে এই নিউক্লিন বস্তুটাকেই নিউক্লিক অ্যাসিড নাম দেয়। ওকে, এই নিউক্লিন বস্তুটাকেই নিউক্লিক অ্যাসিড নাম দেয়। এইবার এই নিউক্লিক অ্যাসিড কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই নিউক্লিক অ্যাসিডের যে উপাদানগুলো, এই উপাদানগুলোর হচ্ছে জিনগত বস্তু। অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের ডিএনএ ও আরএনএ নামক এই দুই প্রকার বস্তু উপস্থিত যে আছে, সেটা অনেক পরে জানা গেলেও অ্যাসিডই যে আমাদের জেনেটিক বস্তু বা জেনেটিক যে ধর্মটাকে একটা একটা প্রজন্ম থেকে একটা প্রজন্মে স্থানান্তরিত করছে, শুধু আমাদের বা মানুষের ক্ষেত্রে বলা ঠিক নয়, যে কোনো জীবের ক্ষেত্রে সেটা কিন্তু তখনই অল্টম্যানের একটা দৃষ্টিগোচর বা নজরে আসে। পরবর্তী ক্ষেত্রে আহ, আমার ঠিক সালটা মনে নেই, আমার সালের ইনফরমেশন আমি দিচ্ছি না, তবে এটা হচ্ছে মোটামুটি 90-এর মানে দশকে বলতে পারি, মানে 90, মানে 1920 সালের পরে একটা সাল হবে। এখানে আরেকজন বিশেষ সায়েন্টিস্ট, কোসেল, নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই কোসেল কি করে? এর বিভিন্ন উপাদান আবিষ্কার করে। ওকে, বিভিন্ন উপাদান আবিষ্কার করছে। এই উপাদানটাই কিন্তু আমাদের জন্য আলোচ্য বিষয়। এতটুকু যেটা বললাম সেটা জাস্ট ইনফরমেশন, কিন্তু এই উপাদানগুলোই আমাদের আলোচ্য বিষয়। তো নিউক্লিক অ্যাসিড পড়তে আরম্ভ করলেই যেটা প্রথম প্রয়োজন, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের কেমিক্যাল কম্পোজিশন, যেটাই তোমাদের সিলেবাসে রয়েছে। কেমিক্যাল কম্পোজিশন ডিটেলসে বলবো, ঠিক আছে? একদম তোমাদের মাস্টার ডিগ্রি ডিটেলসে বলবো, যাতে কোনো জায়গার কোনো কিছু মানে আলাদা মানে আর বলতে না হয়। যেরকম তোমরা যদি কোনো জায়গায় পড়াও বা কোনো জায়গায় মানে স্টুডেন্টদের মানে বলো, এর থেকে বেশি ইনফরমেশন কোনো জায়গাতে দিতে হয় না, ঠিক আছে? কেমিক্যাল কম্পোজিশন, দেখো কেমিক্যাল কম্পোজিশন বাংলায় কি বলতে পারি? রাসায়নিক গঠন। দেখো, নিউক্লিক অ্যাসিড দুই প্রকার আমরা জানি, কি কি? এটা তো প্রত্যেকে জানে, যে ডিএনএ আরএনএ, হ্যাঁ কি না? এটা নিয়ে একদম, এটা ক্লাস একদম 7-এর ছেলেও জানে যে ডিএনএ আরএনএ দু প্রকার হয়। কিন্তু কেমিক্যাল কম্পোজিশন যদি বলি, তাহলে কেমিক্যাল কম্পোজিশনের ক্ষেত্রে এই এই নিউক্লিক অ্যাসিড কি দ্বারা গঠিত হয় বলা যাবে? নিউক্লিক অ্যাসিডের যদি আমরা প্রথম কেমিক্যাল যে স্টেপটা বা স্তরটা যদি বলি, তাহলে নিউক্লিক অ্যাসিডের পরবর্তী স্তর কি বলতে পারি? কে বলবে কি দ্বারা গঠিত হচ্ছে, যেটাকে আমরা একক বলতে পারি? বলা উচিত। নিউক্লিক অ্যাসিডের এককের নাম কি? বলো কেউ একজন, সুস্মিতা বলো, রাকা বলতে পারো, বলো। ভুল হোক ঠিক হোক, নোট ডাউন করে নাও। নিউক্লিওটাইড, আমরা জানি তো না জানি না? শুনেছি এটা প্রত্যেকে আমরা, নিউক্লিওটাইড। এই হ্যাঁ স্যার জানি। নিউক্লিওটাইড একটি বিশেষ একক, যার সমন্বয়ে গঠিত হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ কি না? এই নিউক্লিওটাইডের শৃঙ্খলের দ্বারাই কিন্তু নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। এরপরে এই নিউক্লিওটাইড আবার তিনটে
বিশেষ গঠনের সমন্বয়ে গঠিত, উপাদানের সমন্বয় বলতে পারি। উপাদানের মধ্যে প্রথম উপাদানটা কি? কেউ একজন বললে খুশি হব, বলা উচিত, একদম বেসিক বায়োলজি। বলো বলো বলো, আরো ভিতরে ঢুকতে হবে এর, তাড়াতাড়ি। প্রথমটা কি? লিখে নাও, নাইট্রোজেন বেস। হ্যাঁ কি না? শুনেছি তো আমরা, নাইট্রোজেন বেস ডিটেলসে পড়বো। নাইট্রোজেন বেসের পর কি? 5 কার্বনযুক্ত শর্করা বা কার্বন শর্করা বলতে পারো। কার্বন শর্করা বলো, আমি কার্বন শর্করা এখন আলোচনা করবো। তার যখন স্ট্রাকচার দেখাবো তখন 5টা কার্বন আমি আইডেন্টিফাই করব। এরপরে লাস্ট কি? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড জানতে তো? এটা কিন্তু 11-12 স্টুডেন্টরাও জানে যে এর জন্য কোনো মানে মাস্টার ডিগ্রি করতে হয় না, এটা তো বেসিক জিনিস। নাইট্রোজেন বেস, কার্বন শর্করা, ফসফরিক অ্যাসিড হচ্ছে। হ্যাঁ কি না? এরপরে ভালো করে শুনে নাও, এই যে নাইট্রোজেন বেস, এর আবার কটা ভাগ? এই যে নাইট্রোজেন বেসটার কটা ভাগ, এটাও তোমরা কম বেশি জানো। কি কি? একটা হচ্ছে পিউরিন, আর একটা কি? আর একটা হচ্ছে পিরিমিডিন। জানো তো? কোশ্চেনে কিন্তু এটিটিসি। একদমই তাই, ঠিকই বলেছো। একটা হচ্ছে পিউরিন, এটা আবার 2 প্রকার হয়। এডি মানে এ মানে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিনের 3টে হয়। জাস্ট লিখে নিচ্ছি আমি, পিউরিন 2 প্রকার, পিরিমিডিন 3 প্রকার। কি কি আমি পরে আলোচনা করছি। হ্যাঁ কি না? চলো তাহলে এই পেজ হয়ে গেলে, যারা লিখছো না বা লেখার কোনো সমস্যা, একটু স্ক্রিনশট নিয়ে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো এরপরে আমরা পরপর আরম্ভ করব, যার মধ্যে প্রথমেই আমরা একটু আলোচনা করে নেব সব থেকে ছোট অংশ গঠনের, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। আমি ক্লাসের রেকর্ডিং দেব, যদি তুলতে অসুবিধা হয় বা তোমাদের হচ্ছে কি বলবো, যে বুঝতে অসুবিধা হয় বা অনুপস্থিত থাকো, তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? ক্লাসে যদি কমজনও জয়েন করো তাও অসুবিধা নেই, আমি প্রতিটা ক্লাস নেব আর প্রতিটা ক্লাসে রেকর্ডিং প্রোভাইড করব। ঠিক আছে? চল, ফসফরিক অ্যাসিড। প্রথমে যদি ফসফরিক অ্যাসিড বলি না, আমাদের ফসফরিক অ্যাসিডের ফর্মুলাকেও বলতে পারবে, ফসফরিক অ্যাসিডের ফর্মুলা বলতে পারবে। ফর্মুলা কিন্তু জানার প্রয়োজন, নোট ডাউন করে নাও। H3PO4, H3PO4 ফসফরিক অ্যাসিড। তা এটার সঙ্গে সঙ্গেই না এর একটা স্ট্রাকচার কিন্তু প্রয়োজন, এর একটা স্ট্রাকচার জেনে নেওয়া প্রয়োজন। দেখো, বায়োলজির সঙ্গে কিন্তু কেমিস্ট্রি, এটা কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। তাই বায়োকেমিস্ট্রি পার্টটাও কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। তাহলে এর স্ট্রাকচার কিরকম হয়, ভালো করে নোট ডাউন করো। হচ্ছে H3PO4, অসুবিধা নেই। এখান থেকে দুটো যদি মানে বেরিয়ে যায়, হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে এই রকম থাকে। ভালো করে নোট ডাউন করো, এটা আমাদের জন্য কিন্তু জানার ব্যাপার। O-, O-, ঠিক আছে? হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, এটাই কি হয়, মুক্ত মূলক হিসাবে সংযুক্ত থাকে এর গঠনের ক্ষেত্রে, কোনো নিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে। হচ্ছে, অসুবিধা নেই। চল চল, নেক্সট আমরা যেটা আলোচনা করব, ভালো করে শুনে নাও। নেক্সট আলোচনা করব হচ্ছে কার্বন শর্করা। নেক্সট আলোচনা করব, স্ট্রাকচার প্রত্যেকটা বলা প্রয়োজন। লিখে নাও, কার্বন শর্করা। কার্বন শর্করা গুরুত্বপূর্ণ। তাহলে কার্বন শর্করার মধ্যে আমাদের একটু স্ট্রাকচারগুলো একটু জেনে নেওয়া প্রয়োজন। লিখে নাও স্ট্রাকচারগুলো কিরকম হয়। সি 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 সি, দেখো কটা কটা কার্বন পেলাম আমরা, কটা কার্বন পেলাম? 4টে। এর সঙ্গে এই কার্বনটার সঙ্গে একটা CH2 লিঙ্ক করো, দিয়ে OH লেখো। তাহলে টোটাল এই চেনে কটা কার্বন পাচ্ছি আমরা? এই চেনে কটা কার্বন পাচ্ছি বলো, কটা কার্বন পাচ্ছি বলা উচিত। গুনে দেখো কটা কটা পেলাম, কটা কার্বন পেলাম? 5টা কার্বন পেলাম। তাই আমি প্রথমেই তোমাকে স্ট্রাকচার আলোচনার সময় বলেছিলাম না, যে 5 কার্বন যুক্ত পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগার কিন্তু নিউক্লিওটাইড গঠনের একটা বিশেষ উপাদান আমরা বলতে পারি। একটু নাম্বারিং করি তোমার সুবিধার্থে, 1, 2, 3, 4, 5 পেন্টোজ সুগার। এইখানে লিখে নাও যে 5 কার্বন যুক্ত
পেন্টোজ সুগার, 5 কার্বনযুক্ত পেন্টোজ সুগার। পেন্টোজ কেন? 5-এর জন্য পেন্টোজ। তার স্ট্রাকচারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আমরা হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পড়বো। হ্যাঁ কি না ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হচ্ছে, চলো এরপরে এরপরে নেক্সট আমরা পেয়ে যাচ্ছি স্ক্রিনশট নাও, যাদের লেখা হয়নি বা স্ট্রাকচারটা লিখতে পারোনি, স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে পড়ে যাচ্ছি, যেটা খুব গুরুত্বপূর্ণ, নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন মূলক। এই নাইট্রোজেন বেস ক রকম হয় এটা আমরা আলোচনা করে দিয়েছি। দু রকম, জাস্ট দুটো দিকে লিখে দিই তাহলে তোমাদের আর সুবিধা হবে। একদিকে লেখো পিউরিন। পিউরিন, এই পিউরিন ক প্রকার হয়? পিউরিন ক প্রকার হয়? তাড়াতাড়ি, পিউরিন ক প্রকার হয়? বলো বলো, কেউ তো বলো। 2 প্রকার। বললে সুবিধা হয় ক্লাস নিতে আমার। একটু ঠিক করে বলো, তাহলে আমার মানে কমিউনিকেট কমিউনিকেট করলে ক্লাসের কোয়ালিটি বেটার হয়। তাহলে পিউরিন 2 প্রকার। 2 প্রকার কি কি? একটা হচ্ছে অ্যাডেনিন। এটি আর এটা টি এডিটিং থাকে। অ্যাডেনিন, অ্যাডেনিন আর গুয়ানিন। অ্যাডেনিন আর গুয়ানিন স্ট্রাকচার বলবো। আর পিরিমিডিন, পিরিমিডিন ক প্রকার? পিরিমিডিন হচ্ছে 3 প্রকার। পিরিমিডিন হচ্ছে তিন প্রকার। কি কি? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। ওকে, এবার প্রত্যেকটা, অর্থাৎ এই যে 5 প্রকার যে আমরা পেলাম, এই 5 প্রকারের স্ট্রাকচার, এটা কিন্তু আমাদের আলোচ্য টপিক। স্ট্রাকচার কিন্তু জানতে হবে তোমাদের সাবজেক্টের ক্ষেত্রে বা এই আমাদের একটা টোটাল টপিকটা কমপ্লিট করার ক্ষেত্রে। তো প্রথমে আমরা এই পিরিমিডের স্ট্রাকচারগুলো একটু দেখে নিই। প্রথমে আমরা করব থাইমিনের স্ট্রাকচার। ভালো করে দেখো, প্রত্যেকটা কিন্তু বলয় আকার, অর্থাৎ বলয় সদৃষ্ট গঠন করবে। দেখো কীভাবে আঁকার ব্যাপারটা বলে দিই। একটা আমরা ষড়ভুজ যেভাবে আঁকে না, এইভাবে একটা আগে এঁকে নেবো। হয়েছে? দেখো এইভাবে প্রত্যেক একটু আঁকবে, যেমন একটা ষড়ভুজ বেঞ্জিনের মতো আঁকি, গ্যাপ গ্যাপ দিয়ে এরকমভাবে আঁকো। তারপরে দেখো ওপরে কার্বন, তারপরেরটায় নাইট্রোজেন, তারপরেরটায় কার্বন, তারপরেরটায় নাইট্রোজেন, এদিকে দুটোই হচ্ছে কার্বন। ঠিক আছে? তাহলে কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন কার্বন, 6টা ক্লিয়ার। এরপরে এই কার্বনটার সঙ্গে ডবল বন্ড ও, এটার সঙ্গে CH3, এটার সঙ্গে হাইড্রোজেন, এখানে এই নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে ডবল বন্ড ও, এটার সঙ্গে হাইড্রোজেন। বোঝা গেছে? এই যে স্ট্রাকচারটা আঁকলাম, এটা কার স্ট্রাকচার? এটা হচ্ছে থাইমিনের স্ট্রাকচার। নোট ডাউন করো। এই ডাইরেক্ট স্ট্রাকচার দিয়ে কিন্তু কোশ্চেন থাকে, আমি বলে দিলাম, একটু ভালো করে কিন্তু মনে রাখা প্রয়োজন। এরপরে থাইমিনের পর আমরা আঁকবো হচ্ছে সাইটোসিন। একইভাবে একইভাবে ঠিক যেভাবে আমি এই গ্যাপ গ্যাপ দিয়ে করেছিলাম, ঠিক সেইভাবেই। চলো তাহলে এরপরে কি কি করব? প্রথমে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন, নাইট্রোজেন, কার্বন, কার্বন, একই রকম, অসুবিধা নেই। এই কার্বনের সঙ্গে থাকবে এমন একটা অ্যামিন গ্রুপ, NH2 গ্রুপ, এর সঙ্গে একটা হাইড্রোজেন। কেয়ারফুলি রাখার ব্যাপার, এইখানে এই বন্ধনটা কিন্তু দ্বিবন্ধন। ওকে, মনে থাকে জানো। চলো, এখানে হাইড্রোজেন, এখানে ডবল বন্ড ও একটা অক্সো গ্রুপ যুক্ত, আর এইখানে একটা ডবল বন্ড। খেয়াল রেখো, এটা কার স্ট্রাকচার? এটা কিন্তু সাইটোসিনের স্ট্রাকচার। সাইটোসিন, মনে রেখো এইগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হয়েছে? ডাইরেক্ট কোশ্চেন আসবে, পিউরিন বেসে উপস্থিত ইউরাসিলের নিম্নলিখিত কোন গঠনটি সঠিক? ডাইরেক্ট প্রশ্ন আসে, তো এটা আমাদের একটু কেয়ারফুলি করা প্রয়োজন। এরপরে ইউরাসিল, একইভাবে গ্যাপ গ্যাপ দিয়ে, গ্যাপ গ্যাপ দিয়ে, তাহলে প্রথমে কি হবে? কার্বন, নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, কার্বন, কার্বন। ওকে, দেখো এই কার্বনটার সঙ্গে ডবল বন্ড ও, এটার সঙ্গে হাইড্রোজেন, ডবল বন্ড ও, নাইট্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেন,
এইটা আবার ডবল বন্ড হবে, প্রত্যেকটার সঙ্গে একটা করে হাইড্রোজেন। এটা কার? এটা হচ্ছে ইউরাসিল। ইউরাসিল আমি পরে আলোচনা করব কার মধ্যে কি বর্তমান। থাইমিন বর্তমান ডিএনএর মধ্যে, হ্যাঁ কি না? আর ইউরাসিল বর্তমান কার মধ্যে? আরএনএর মধ্যে। আর সেগুলো এর পরের মধ্যে। সেগুলো একদম পরের ব্যাপার, পরে আমি আলোচনা করছি, কিন্তু এই ব্যাপারগুলো একটু খেয়াল রেখো। ঠিক আছে? চল এরপরে 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 হচ্ছে কার রাখবো? এরপরে পিউরিন বেস। পিউরিন বেসে কে কে? গুয়ানিন আর অ্যাডেনিন। ভালো করে দেখো, গুয়ানিন আর অ্যাডেনিনের স্ট্রাকচারটা না কিছুটা কঠিন, খুব কেয়ারফুলি আঁকতে হবে। বুঝতে পারলে? একটু ভালো করে স্পেস নিয়ে আঁকো, কেন ছোট জায়গাতে তোমরা কিন্তু ফুল কভার করে আঁকতে পারবে না। ভালো করে শোনো, তোমরা কিন্তু কভার করে আঁকতে পারবে না। এই অ্যাডেনিন আর গুয়ানিন, এই দুটো স্ট্রাকচার আঁকার জন্য কিন্তু একটু জায়গার প্রয়োজন। ঠিক আছে? পাশের জায়গাটা মানে পাশাপাশি জায়গা প্রয়োজন। দেখো কিরকম স্ট্রাকচার, সেম ভাবে একটু আঁকার চেষ্টা করো, যে যেভাবে আমি গ্যাপ গ্যাপ দিয়ে একটা ষড়ভুজ আঁকি। দেখেছো? চলো একইভাবে কার্বন, নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, কার্বন, কার্বন, সবগুলো ক্ষেত্রে এই কম্বিনেশন দেখো থাকবেই থাকবে, হ্যাঁ কি না? এটার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, এই কার্বনের সঙ্গে আর একটা নাইট্রোজেনের লিঙ্ক থাকবে, এই কার্বনের সঙ্গে আর একটা নাইট্রোজেনের লিঙ্ক থাকবে, হ্যাঁ কি না? এদের মধ্যে ডবল বন্ড কার্বন দিয়ে এই রকম আর একটা বলয় তৈরি হবে। কেয়ারফুল। এরপর বাকিগুলোকে স্যাটিসফাই করো। ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড NH2, এইখানে একটা ডবল বন্ড, তাহলে এখানে চারটে, এখানে একটা ডবল বন্ড, একটা দুটো তিনটে চারটে, হ্যাঁ হয়ে গেছে। এইখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এত কঠিন স্ট্রাকচার হঠাৎ করে যে মানে মানে চলে এলে কিন্তু মুশকিল, হঠাৎ করে চলে এলে মুশকিল, কিন্তু পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমি ভুলে গেছি, সরি। এটা আমি কিছু কিছু ক্ষেত্রে দেখছিলাম, তো এই থাইমিন, সাইটোসিন, ইউরাসিলের স্ট্রাকচার রাখলাম, কিন্তু প্রত্যেকটা এটা তো একটা থাইমিন তো নাম একটা, কিন্তু বাকিগুলোর তো একটা কেমিক্যাল নেম আছে। এই কেমিক্যাল নিয়ে নেম দিয়ে কিন্তু কোশ্চেন আসে। আমি স্ট্রাকচারগুলো এঁকে দিই, তারপরে কেমিক্যাল নেমটা লিখবো, তোমরা কেয়ারফুল লিখে নিও। ঠিক আছে? চল, এই পাঁচটার কেমিক্যাল নেমগুলো কিন্তু পড়তে হয়। ঠিক আছে? চল দেখে নাও, এরপরে স্ট্রাকচারটা প্রায় একই রকম, কেয়ারফুলি আঁকো। একটা ষড়ভুজের মতো করে আঁকো, যেমন করছিলে, করলে। তাহলে প্রথমে কার্বন, নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, কার্বন, কার্বন, হ্যাঁ কি না? এরপরে নাইট্রোজেন, আবার কার্বন, আবার নাইট্রোজেন, এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা বন্ধন। এবার স্যাটিসফাই করো বাকিগুলো দিয়ে, মানে প্রত্যেকের কার্বনের যৌগিকতা 4, নাইট্রোজেনের যৌগিকতা 3, প্রত্যেকেই জানো। স্যাটিসফাই করা করতে হলে এইখানে দেখো হয়ে গেল, কার্বনের 4, নাইট্রোজেনের 3 কমপ্লিট। এইখানে কি হবে? এইখানে এটা ডবল বন্ড করে দাও, এখানে হাইড্রোজেন, হ্যাঁ কি না? হয়েছে। এখানে একটা কার্বন কার্বন ডবল বন্ড করো, এইখানে নাইট্রোজেন কার্বন ডবল বন্ড করে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। দেখ ভালো করে চেক করে দেখো, আমি যে স্ট্রাকচারগুলো এঁকেছি, হাইড্রোজেনের যেন সিঙ্গেল বন্ড থাকে, একটা বন্ধন হয়, নাইট্রোজেনের যেন 3টে হয়, অক্সিজেনের যেন 2টো হয়, কার্বনের যেন 4টে হয়। এটা কি স্যাটিসফাই করছে? এটা দেখে নেওয়া প্রয়োজন। বুঝতে পারলে? তো গুয়ানিন এটা কার স্ট্রাকচার আঁকলাম, এটা হচ্ছে অ্যাডেনিন। আমার এখানে লেখার জায়গা নেই, আমি পরের পেজেই আমি থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন, অ্যাডেনিন প্রত্যেকটা কেমিক্যাল নেম কিন্তু আমি লিখে রাখবো। ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে। চল, তারপরে নিউক্লিওটাইড গঠনটাও আমি দেখিয়ে দেবো। নিউক্লিওটাইড গঠন না করতে পারলে আমরা কিন্তু ডিএনএ আরএনএ এর যে কেমিক্যাল স্ট্রাকচার, যেটা তোমার সিলেবাসে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রয়েছে, সেটা কিন্তু করতে পারবো না। ওকে? তারপরে আবার এটা ডিএনএ যখন শুরু করব, ডিএনএ যতটা ভিতরে ঢুকবো, সে ডিএনএতে একদম মানে আহ, যে 4 প্রকার 5 প্রকার ডিএনএ হয়, এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, ডি ডিএনএ, জেড ডিএনএ, এইগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। ঠিক আছে? চল, আগে একটু কেমিক্যাল স্ট্রাকচারগুলো বা স্ট্রাকচার যখন আঁকা হয়ে গেছে, একটু কেমিক্যাল নেমের সঙ্গে পরিচয় হওয়া যাক। একটু রেসপন্স করবে, যে যেটা বললাম লেখা কমপ্লিট, লিখেছো মোটামুটি? হ্যাঁ স্যার। মানে মোটামুটি টোকা হ্যাঁ স্যার, হয়েছে? গোটাটাই লিখে নিয়েছি। সুন্দর সুন্দর, চলো। এরপরে এটা যে হুম। পরীক্ষার আসার জন্য ইনফরমেশন,
দেখো, মানে আমি একটা জিনিস মনে করি, তোমরা যখন কোনো বায়োলজি কাউকে পড়াবে বা কিছু কাউকে পড়াবে, দুরকম ভাবে পড়ানো হয়। একটা হচ্ছে তাকে কনসেপ্ট বোঝানো, আর একটা হচ্ছে তাকে ইনফরমেশন দেওয়া। দুটোই কিন্তু অ্যাজ এ টিচার তোমাদেরকে প্রোভাইড করা প্রয়োজন, বা করতে হয়। শুধুমাত্র যে কনসেপ্ট বোঝানো তা নয়। যেমন দেখো, তোমাদের আমি একটা ইনফরমেশন দিতে পারলাম না, আমার হঠাৎ করে খেয়াল নেই, এই যে সালটা, এইটা হচ্ছে ল্যাক অফ ইনফরমেশন, যে কত সালে কোষেল বিভিন্ন উপাদানগুলোকে আবিষ্কারের কাজ এগিয়েছে। আমি জিজ্ঞাসিনও দিয়ে রাখলাম, দ্যাট ইজ মাই ফল্ট। কি সেই রকম ভাবেই তোমাদের যখন এই জায়গায় গিয়ে কোনো জায়গায় একটা পড়ানোর ব্যাপার থাকে, তখন স্ট্রাকচার বোঝানো, তার সঙ্গে ইনফরমেশন দেওয়াটা প্রয়োজন। এই কারণে আমি এটা বলে রাখছি, আর কোশ্চেনের প্যাটার্নও এইটা হয় যে ইউরাসিলের রাসায়নিক নাম কি, ইউরাসিলের রাসায়নিক নাম কি। একটা জিনিস দেখো, আমি তোমাকে না ভালো করে একটা জিনিস বলি, ইউরাসিল কোথায়, একদম ডান দিকেরটা। এখানে নামকরণ করার জন্য কি করা প্রয়োজন জানো? নামকরণ করার জন্য নাম্বারিং করা প্রয়োজন, তোমরা জানো আশা করি। নাম্বারিং বলতে 1 2 3 4 5 6 এরকম নাম্বারিং করতে হয়। আমি এতটা ডেপলি ঢুকে কেন নাম্বারিং করে কি হচ্ছে, অনেকটা টাইম নষ্ট হবে স্যার তো। আইপিএসসি নামকরণের মতো কি কিছুটা? হ্যাঁ, একদম আইপিএসসি নামকরণের মতো কিছুটা নয়, ওই আইপিএসসি নামকরণই, বুঝতে পারলে? এটা কিন্তু পরীক্ষায় দেয়ও। ওই জন্য 1 2 3 4 5 6 নাম্বারিং করছি তো। আমি এগুলার প্রত্যেকটা করিয়ে দেখাচ্ছি না, আমার মুখস্থ আছে, আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, তোমরাও মুখস্থ করে নাও। ইউরাসিলের রাসায়নিক নাম, দেখো ইউরাসিল কার বেস, পিরিমিডিন বেস। এর নামের লাস্টে পিরিমিডিন থাকবে। এবার পিরিমিডিনটাকে অনেকে পাইরিমিডিনও বলে, কোনো অসুবিধা নেই, আমি পাইরিমিডিন বলতে স্বচ্ছন্দ বোধ করি। তো লিখে নাও, এর নাম কি হবে? এর নাম হচ্ছে 2,4 ডাইঅক্সি, 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন বা পিরিমিডিন, কোনো অসুবিধা নেই। ওকে, এই গেল ইউরাসিল। ইউরাসিলের পর লেখো সাইটোসিন, ইউরাসিলের পর লেখো সাইটোসিন। ওকে, এই সাইটোসিনের ক্ষেত্রে কি, সাইটোসিনের ক্ষেত্রে কি, সাইটোসিনের ক্ষেত্রে নাম কি, নোট ডাউন করে নাও। টু অক্সো, সরি ভুল বললাম, টু অক্সি, টু অক্সি, টু অক্সি 4 অ্যামিনো, 4 অ্যামিনো পাইরিমিডিন। ওকে, এরপরে কোনটা? এরপরে হচ্ছে থাইমিন। এরপরে কি? এরপরে হচ্ছে থাইমিন। হচ্ছে থাইমিনের নাম কি? দেখো, তোমাদেরকে জিজ্ঞেস করবো না, কেন তোমাদের না জানারই কথা, এটা কঠিন নাম। 2,4 ডাইঅক্সি, ডাইঅক্সি 5 মিথাইল, 5 মিথাইল পাইরিমিডিন। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। আমি পাইরিমিডিন আনলাইন কেন করলাম, যে যেহেতু এটা পাইরিমিডিন বেস হিসাবে। এরপর নোট ডাউন করে নাও, অ্যাডেনিন, অ্যাডেনিন। অ্যাডেনিনের নাম কি? অ্যাডেনের নাম হচ্ছে 6 অ্যামিনোপিউরিন, 6 অ্যামিনোপিউরিন। 6 অ্যামিনোপিউরিন। আর গুয়ানিনের নাম কি? গুয়ানিনের নাম কি? যে 2 অ্যামাইনো বা অ্যামিনো যাই বলতে পারি, 2 অ্যামিনো, 2 অ্যামিনো 6 অক্সিপিউরিন। বোঝা গেছে? এই হচ্ছে মোটামুটি নামের ব্যাপার, একটু জেনে রাখো। এই ইনফরমেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো অসুবিধা থাকলে বলো। দেখো, এইবার একটা জিনিস আমাদের বোঝার প্রয়োজন। আমি প্রথম পেজে যাই। নিউক্লিওটাইডের কম্বিনেশন কি ছিল? নাইট্রোজেন বেস, কার্বন শর্করা, ফসফরিক অ্যাসিড, হ্যাঁ কি না? তাহলে এই নিউক্লিওটাইড যে বন্ধনের দ্বারা এটা তৈরি করছে, সেই দুটো বন্ধন কি কি, কেউ বলতে পারবে? যে বন্ধন দ্বারা এই তিনটাকে কম্বাইন্ড করছে,
নাইট্রোজেন বেস প্লাস 5 কার্বন শর্করা আর ফসফরিক অ্যাসিড যে যোগ করছে, এটা কি কি বন্ধন দ্বারা যোগ হচ্ছে বলতে পারবে? চলো আগে একটা গঠন নোট ডাউন। কার্বন আর নাইট্রোজেন। হ্যাঁ একদমই তাই, কার্বন হাইড্রোজেন বন্ধন সব ক্ষেত্রে নয়, একটা হচ্ছে মানে নাইট্রোজেনের সঙ্গে কার্বন বন্ধন, আর একটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন। এটার থেকেও বড় কথা, এই বন্ধনীগুলোকে কি বলে? তো তার আগে লিখে নাও যে নিউক্লিওটাইড। একটা আমি এক্সাম্পল দেখাবো, তাতে আশা করব নামটা বুঝতে পারবে। দেখো নিউক্লিওটাইড, এইটা করার আগে তো আমার করানো উচিত ছিল ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার, 5 পেন্টোজ সুগারের স্ট্রাকচার, আর বিভিন্ন বেসের স্ট্রাকচার আমি করিয়ে দিয়েছি, তাই তোমাদের স্ট্রাকচারগুলো মোটামুটি পরিচিত। ধরো আমি থাইমিন দিয়ে কাজটা এগোচ্ছি, থাইমিন দিয়ে এগোচ্ছি, তাহলে থাইমিনের স্ট্রাকচার মোটামুটি তোমাদের মনে আছে, একটু আগে লিখলে। দেখো ভালো করে দেখো কি ক্রমভাবে লিখছি। সেই একই রকমভাবে থাইমিন আঁকতে আঁকতে শুরু করলাম। থাইমিনের এখানে ওপরে কি হয় বলবে, এবার বলতে হবে। ওপরে কি লিখবো আমি, বলো দেখে হলো বলো। থাইমিনের স্ট্রাকচার দেখো, ওপরে কি হবে? হ্যাঁ, প্রথমে কার্বন অক্সিজেন হবে। কার্বন 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 বন্ধনগুলো দেখো আগে, কার্বন নাইট্রোজেন, তারপরে এই হুম। দুটো কার্বন, ঠিক কি না? ওপরে কি আছে? অক্সিজেন আছে। এদিকে কি আছে? এদিকে CH3 আছে। এখানে কি আছে? হাইড্রোজেন আছে। এই দুটোর মধ্যে দ্বিবন্ধন আছে তো, হ্যাঁ কি না? আবার এই কার্বনের সঙ্গে একটা অক্সিজেন আছে, এই নাইট্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, আছে কি নেই? এইবার নিচের নাইট্রোজেনটার সঙ্গে কি আছে? নিচের নাইট্রোজেনটার সঙ্গে কি হাইড্রোজেন আছে? আছে, হাইড্রোজেন। হাইড্রোজেন আছে। হাইড্রোজেন। হাইড্রোজেন আছে, লিখলাম। দেখো, হুম। তো লিখলাম। আমি যেহেতু একটা মানে পেন ট্যাবে ক্লাস নিচ্ছি, আমার মোছার সুযোগ রয়েছে, তোমাদের নেই, তোমরা যেটা লিখছি সেভাবে লেখো। এরপরে পেন্টোজ সুগারকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো অক্সিজেন ওপরে, কার্বন 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 লিখতে পারি এইভাবে, হ্যাঁ কি না? দেখো ভালো করে বুঝবে, পেন্টোজ সুগার তো এইভাবে লেখা যায়। দেখো লেখা যায় কি যায় না, রেসপন্স করতে হবে। এইখানে ছিল কি? ও এইচ, হবে তো? ছিল তো OH। এখানে ছিল কি? হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন তো এখানে OH, এখানে হাইড্রোজেন তো এখানে OH, আর এইখানে H। দেখো পেন্টোজ সুগারটা লিখতে পারলাম কিনা, দাঁড়াও এটা আমার অন্য কালারে করা উচিত ছিল, দেখে নাও ভালো করে দেখো। সুস্মিতা আর আকাশ ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। দেখো পেন্টোজ সুগারটা স্ট্রাকচারের সঙ্গে আমি যে স্ট্রাকচারটা তোমাদের লিখিয়েছিলাম, এর মিল পাচ্ছ, হ্যাঁ কি না? রেসপন্স হ্যাঁ। করলে এগোবো। আমি যেটা হ্যাঁ স্যার। লিখেছিলাম, হ্যাঁ। দেখো আমি পেন্টোজ সুগারটা যেটা লিখিয়েছিলাম, সেই পেন্টোজ হুম। সুগারটাই তো এইটা। এরপরে হ্যাঁ হ্যাঁ। এরপরে লিখবো হচ্ছে কোনটা? এরপরে লিখবো হচ্ছে ফসফরিক অ্যাসিডটা। দেখো ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারটা আমি যেটা লিখিয়েছি, একটু উল্টে লিখতে পারো? উল্টে লেখা বলতে তোমাদের মনে হতেই পারে স্যার উল্টে লেখা বলতে কিরকম? উল্টে লেখা বলতে যে মানে রয়েছে, যেটা আমি যেরকম লিখেছিলাম যে লাস্টেরটা হাইড্রোজেন বের করে নেওয়ার পরে সেটাকে না, মানে ওইচটা যেই দিকে ছিল, ওইচটা যদি স্থান পরিবর্তন করে তাহলে কোন দিকে আসবে? দেখো ওইচটা যদি স্থান পরিবর্তন করে, তাহলে ওইচটা এই দিকে আনতে পারি, হ্যাঁ কি না? ভালো করে দেখো, আমি স্ট্রাকচারটা লিখি, তারপরে তোমরা বুঝতে পারবে ঠিক লিখলাম কি ভুল লিখলাম। OH এটা P, ওপরে O-, এখানে O-, এখানে ডবল বন্ড O। দেখো তো এটা ঠিক লিখেছি না ভুল লিখেছি? এটা ঠিক লিখেছি না ভুল লিখেছি? যে ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার তোমাকে আমি যেটা বললাম, এটা ঠিক লিখেছি না ভুল লিখেছি? ঠিক করে দেখে বলো আমাকে, রেসপন্স করা প্রয়োজন। তাহলে 3টে ডিফারেন্ট কালারে লিখলাম, বুঝতে অসুবিধা হ্যাঁ। হলে বলো। ওপরেরটা হ্যাঁ, বুঝতে পেরেছি। ওপরেরটা থাইমিন, হ্যাঁ। নিচেরটা হচ্ছে পেন্টোজ সুগার, আর কালো পেন্টোসিকন। এদিকে হচ্ছে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এইবার ফসফরিক অ্যাসিড। এইবার দেখো এটা 3টে মিলে তো নিউক্লিওটাইড গঠিত হয়। কিভাবে হ্যাঁ গঠিত স্যার। হয়? কিভাবে গঠিত হয় দেখো, ভালো করে বোঝো। এই হাইড্রোজেন আর OH হাইলাইট করলাম,
দেখতে পাচ্ছ, হাইলাইট করেছি। এই হাইড্রোজেন হ্যাঁ স্যার। আর OH, একটা এইচ আর OH মিলে গেলে কি তৈরি হতে পারে? জল। জল। জল H2O। আবার এইখানে দেখো হাইলাইট করছি, বুঝতে পারলে? দেখো একটা হ্যাঁ, এই একটা OH মিলে কি তৈরি হচ্ছে? আবার জল হচ্ছে আবার আরেকটা। জল তৈরি হচ্ছে। তাহলে এই দুটো জল অণু যদি বেরিয়ে যায়, তাহলে টোটাল স্ট্রাকচারটা কেমন হবে? টোটাল স্ট্রাকচারটা আমরা জাস্ট এইটুকু বলতে পারি। আবার স্ট্রাকচার আঁকা প্রয়োজন, আমি আঁকছি, দেখে নাও। আমার কোনো তাড়া নেই, ধীরে ধীরে হোক, কিন্তু যেন ঠিকভাবে শেখা যায়। দেখো, এইবার ডাইরেক্ট জল বেরিয়ে গেলে এই নাইট্রোজেনের সঙ্গে কার বন্ধন তৈরি হবে? এই নাইট্রোজেনের সঙ্গে বন্ধনটা তৈরি হবে এই কার্বনটার। হ্যাঁ কি না? ভালো করে বোঝো। হবে কি হবে না? কার্বনেরটা তৈরি হবে তো? তখন তো আর জল নেই। হ্যাঁ একদম ডাইরেক্ট কোন কার্বনটার তৈরি হলো? আমরা পেন্টোজ সুগারের কার্বনের তৈরি হলো। পেন্টো সুগার একটা। হ্যাঁ বোঝা গেছে? এটাই কিন্তু হ্যাঁ। এইটার সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক বা গুরুত্বপূর্ণ ব্যাপার। এইখানটা কারোর যেন কোনো কনফিউশন বা সমস্যা না হয়। ওকে? এটাই কিন্তু সবথেকে আলোচ্য বিষয়। এটা বুঝতে পারলেই হলো। বাকিগুলো রিমেন সেম। CH2 আছে, এখানে H আছে, এখানে H, এখানে H, OH, OH, বাকিগুলো তো একদম সেম। এবার আর একটা লিঙ্ক আছে। আর একটা লিঙ্ক কোথায়? যেখানে ফসফরিক অ্যাসিডের সঙ্গে কি হচ্ছে? বন্ধন করছে। কিরকম কিরকম বন্ধন? এইখানে অক্সিজেন আছে তো, এই CH2 এর সঙ্গে অক্সিজেন আছে। এই অক্সিজেনটা ডাইরেক্ট কার সঙ্গে লিঙ্ক হবে? বলো, অক্সিজেন ডাইরেক্ট লিঙ্ক হবে কার সঙ্গে? ফসফরাসের সঙ্গে। না বুঝতে পারলে না? দাঁড়াও, এটা একটু গুছিয়ে লিখি। এই অক্সিজেন, তারপরে ফসফরাসের লিঙ্ক, ডবল বন্ড ও, ওপরে O-, নিচে O-। বলো বোঝা গেছে না যায়নি? তাহলে এই যখন মাঝখান থেকে জল হিসাবে এইটা বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে মাঝখানে এটা আর থাকবে না। তাই অক্সিজেন আর ফসফরাস লিঙ্ক করে যাবে, যেভাবে নাইট্রোজেন আর কার্বন লিঙ্ক করে গেছে। হ্যাঁ কি না? এরপর একটা জিনিস হাইলাইট করছি। এই যে বন্ধনটা, যেটাকে আমি লাল কালার দিয়ে বলছি, আর এই যে বন্ধনটা যার মাঝে অক্সিজেন আছে, এর কিন্তু দুটো বিশেষ নাম আছে। এটাই পরীক্ষায় কোশ্চেন। দেখো, এই যে বন্ধনটা গঠিত হয়, এই বন্ধনটার নাম কি? এটাকে বলা হয় এস্টার বন্ধনী বা এস্টার বন্ধন। ওকে? এস্টার বন্ধন। আর এই বন্ধনটার নাম কি, যেটা নাইট্রোজেন আর কার্বনের বন্ধন? এটাকে বলা হয় গ্লাইকোসাইড বন্ধন। মনে থাকবে? এটাকে বলা হয় গ্লাইকোসাইড বন্ধন। লেখো প্রত্যেকে, এইটাই আমাদের আলোচ্য বিষয়। বুঝা গেল? তাহলে নিউক্লিওটাইডের সংকেত ক্লিয়ার, যে নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়, নিউক্লিওটাইডের টোটাল স্ট্রাকচার প্রত্যেকে বুঝতে পেরেছো? রেসপন্স করো। হ্যাঁ কি না? না বুঝতে পারলে বলো। ক্লাসটা আরেকবার দেখতে হবে, মাথার উপর দিয়ে কিছুটা যাচ্ছে। যাবে 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 স্যার, যাবে। সব ভুলে গেছি actually। বন্ধন বুঝতেই গ্লাইকোসাইড পারলাম না বন্ধন মনে হচ্ছে। কোশ্চেন কিভাবে আসে? আরে গ্লাইকোসাইড বন্ধন তোমরা জানতে তো, নামটা শুনেছো তো? হ্যাঁ, এস্টার বন্ধনেরও নাম শুনেছি। এস্টার বন্ধনটাও শুনেছি স্যার, এটা বায়োকেমিস্ট্রিতে আজকে পড়েছিলাম। তাহলে বায়োকেমিস্ট্রি ছিল তো আমাদের। হ্যাঁ। থাকবে না কেন? তোমরা তোমাদের সঙ্গে ডিগ্রি রয়েছে, তোমরা শুনবে না, পড়বে না? দেখো, তোমরা তো আজ যাই হোক লকডাউন ব্যাচের স্টুডেন্ট নয় যে তোমরা কিছু জানবে না, তোমরা জানো, কিন্তু তোমাদের সমস্যাটা হচ্ছে চর্চায় নেই। হ্যাঁ কি না? লকডাউনের স্যার, যারা কমপ্লিট স্টুডেন্ট হয়ে তারা গেছে জানবে। পুরোপুরি। হ্যাঁ, আগে এটাই। আগে বলো, মোটামুটি বুঝতে পারলে যে জল বেরিয়ে হ্যাঁ গেলে হ্যাঁ, বুঝতে পেরেছি। শেষটা স্যার বুঝতে পারলাম না, মানে কোন হয়তো হ্যাঁ কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারলাম না, সেটাও হতে পারে। কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বলে ওটা স্যার দিচ্ছি। ক্লাসটা আরেকবার রিপিট দেখতে হবে আমি আমাকে। আমি দেবো তো রেকর্ডিং, তুমি তার আগে এটা বলো যে তুমি কোন জায়গাটা বুঝতে পারোনি। এখনই বুঝে নাও কোন স্যার জায়গাটা এখান বলো। থেকে কোশ্চেন শেষের দিকটা। কিভাবে আসে এক একজন এক একজন এক সেটা একজন বুঝতে পারছি না। এক একজন বলো। স্যার বলছি এখান থেকে কোশ্চেনটা কিভাবে আসে? কোশ্চেনটা কিভাবে আসবে? দেখো, প্রথম কোশ্চেন যেটা আসে কিভাবে, দেখো, যে যে ডিএনএ, এটা তো আমি কার স্ট্রাকচার দিয়ে করতে আরম্ভ করলাম, এটা তো নিশ্চয়ই মনে আছে। এই স্ট্রাকচারটা কার ছিল বলো? এটা ছিল থাইমিন। এই দেখো, ভেরি গুড, এই তো মনে, এই তো কনসেপ্ট ধরে রেখেছো। থাইমিনের স্ট্রাকচার। তাহলে থাইমিন বলতে থাইমিন। এটা ডিএনএ না আরএনএ? থাইমিন মানে হচ্ছে ডিএনএ পড়ছি তো নাকি? ডিএনএ। হ্যাঁ, না কি আবার কি, একদমই হ্যাঁ তো হ্যাঁ তাই। হ্যাঁ।
ডিএনএ। হ্যাঁ তাহলে এই বলবে ভালো করে শোনো যে নিম্নলিখিত কোন বন্ধনীটি, ভালো করে শুনবে, নিম্নলিখিত কোন বন্ধনীটি থাইমিন দ্বারা গঠিত নিউক্লিওটাইডের ক্ষেত্রে পাওয়া যায়, দিয়ে বিভিন্ন বন্ধনীর কি দেবে, নাম দিতে পারে বা স্ট্রাকচার দিতে পারে। এখন না বায়োকেমিস্ট্রির জন্য স্ট্রাকচার দিয়ে কোশ্চেন আসে, যেমন এই রকম বলে দেবে অক্সিজেন নাইট্রোজেন কার্বন বন্ধন, অপশান বি নাইট্রোজেন কার্বন বন্ধন, অপশান ডি ডবল বন্ড কার্বন ডবল বন্ড, এরকম একটা নান অফ দিস। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশান বি। কেন? গ্লাইকোসাইড বন্ধন মানে কোনটা? নাইট্রোজেন কার্বন বন্ধন। হ্যাঁ কি না? দেখো আমি লাল পেনে হাইলাইট করেছি। হ্যাঁ কি ইয়েস না? স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ এবার নাম হ্যাঁ স্যার। দিলে তোমার অ্যান্সার রেডি, গ্লাইকোসাইড বন্ধন। বা এরকম কোশ্চেন করতে পারে যে থাইমিন, বা শুধু থাইমিন কেন হতে যাবে, থাইমিন কেন, সাইটোসিনও তো হতে পারে, সাইটোসিনের মধ্যেও গ্লাইকোসাইড বন্ধন বর্তমান। এই গ্লাইকোসাইড বন্ধনটি কার কার মধ্যে লক্ষ্য করা যায়? তখন কি হবে? এরকম কোশ্চেন আছে, গ্লাইকোসাইড বন্ধন নিউক্লিয়েট গঠনে ব্যবহৃত একটি উল্লেখযোগ্য বন্ধন, এটি কার কার মধ্যে লক্ষ্য করা যায়? তখন অ্যান্সার কি হবে বলো, কার কার মধ্যে লক্ষ্য করা গেছে? কিন্তু থাইমিন, ফসফরিক অ্যাসিড আর একটা কি যেন। না না, আর ফসফরিক অ্যাসিড কেন হতে যাবে? এটা তো ভুল হচ্ছে বারবার। ভালো করে দেখো, আমি একটু লিখে দেবো। থাইমিন বা নাইট্রোজেন বেস যাই থাকুক না কেন, তার সঙ্গে গ্লাইকোসাইড বন্ধনটা হচ্ছে কার সঙ্গে? হচ্ছে পেন্টোজ সুগারের সঙ্গে। আবার পেন্টোজ সুগারের সঙ্গে এস্টার বন্ধনটা হচ্ছে কার সঙ্গে? ফসফরিক অ্যাসিডের সঙ্গে। কথাটা ক্লিয়ার? সবার সঙ্গে সবার তো হচ্ছে না। তুমি যদি বলতে পারো কি যে এস্টার বন্ধনটা নাইট্রোজেন বেসের সঙ্গে হচ্ছে, পারি না আমরা? পারি কি বলতে? দেখো না বুঝতে পারলে বলবে। বোঝা গেছে? তাহলে এইভাবে লিখতে পারি। আবার রিপিট দেখো ক্লাস, এটা আমরা তিনটে ফ্যাক্টরের মধ্যে এক একটা বন্ধন যোগ করে তবে তো নিউক্লিক অ্যাসিড পাচ্ছি। তিনটে ফ্যাক্টরকে কি কি? তিনটে ফ্যাক্টরের মধ্যে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, হ্যাঁ কি না? সেকেন্ড ফ্যাক্টরটা কি? সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে পেন্টোজ সুগার। এইবার তোমরাই বলো, এই পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিডের মধ্যে কি বন্ধন গঠিত হয়? ছবি দেখে বলো। না 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 না, এস্টার বন্ধন। এস্টার এস্টার বন্ধন গঠিত হচ্ছে। আর পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস যা ইচ্ছা হতে পারে, তাদের মধ্যে কি বন্ধন? তাদের মধ্যে গ্লাইকোসাইড বন্ধন। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? তাদের মধ্যে গ্লাইকোসাইড বন্ধনই। এবার এটা দ্বারা কি গঠিত হচ্ছে? এর পরে যে স্ট্রাকচারটা গঠিত সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, সরি ভুল বললাম, নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড নিয়ে কি গঠিত হবে? তারপরে গঠিত হবে নিউক্লিক অ্যাসিড। বোঝা গেছে? না বুঝতে পারলে বলো। ক্লিয়ার না এখনো হয়নি ক্লিয়ার? আমরা কি কখনো বলতে পারি যে হ্যাঁ স্যার ক্লিয়ার। নাইট্রোজেন বেসের সঙ্গে ফসফরিকের কোনো বন্ধন হয়েছে? দেখো আবার আবার যাই, তোমরা ভালো করে দেখো, আমরা তিনটে জিনিসকে আলাদা করে স্পেসিফাই করি। এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। বন্ধনটা কার সঙ্গে? এটার সঙ্গে এটার বন্ধন, এটার সঙ্গে এটার বন্ধন। আমরা কখনো দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক হয়েছে? কোনো লিঙ্ক তো নেই, হ্যাঁ কি না? ভালো করে দেখো, আমরা নাইট্রোজেনের বেসের সঙ্গে ফসফরিক অ্যাসিডের কোনো লিঙ্ক আছে? ইয়েস অর নো? নেই তো। তাহলে বন্ধনটা তৈরি হচ্ছে কার কার মধ্যে? নাইট্রোজেন বেসের সঙ্গে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগারের সঙ্গে ফসফরিক অ্যাসিড, ওদের মধ্যে যে বন্ধনটা তাকে বলছি এস্টার বন্ধন। আর পেন্টোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেসের বন্ধনটাকে বলছি আমরা গ্লাইকোসাইড বন্ধন। ক্লিয়ার? হ্যাঁ কি না? না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। হচ্ছে? চল হ্যাঁ একদম, স্যার এবার বুঝতে পেরেছি। ব্যাস আরেকবার রেকর্ডিং দেখে নেবে। ক্লিয়ার? হ্যাঁ এরপরে নিউক্লিক অ্যাসিডের প্রধান ভাগ ডিএনএ নিয়ে আলোচনা করব। ডিএনএ টপিকটা যদি আরম্ভ করা হয় না, দেখো যদি সাবজেক্টের মতো করে একদম, মানে তোমরা যেরকম গ্র্যাজুয়েশন মাস্টার্সে দেখেছো সেরকম করতে হলে অনেক কিছু বলতে হয় একটু, তাও যতটা মানে ওপর বলা যায় তোমরা প্রত্যেক কম বেশি জানো, তো তার উপর সেরকম কিন্তু আলোচনা করছি। দেখো আমরা কি জানি, ডিঅক্সিরাইবো শর্করা নিয়ে গঠিত বিশেষ যে নিউক্লিক অ্যাসিড, যা জীবদেহের বংশগত বৈশিষ্ট্যকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বহন করে, তাকে আমরা ডিএনএ বলছি, হ্যাঁ কি না? এবার ডিএনএর যে গঠন, এই ডিএনএর গঠনের সঙ্গে
ডিএনএ গঠনের সঙ্গে আমাদের কার নাম যায়, যে বিজ্ঞানীর নাম যায় তিনি হচ্ছে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক, জানি তো। তো কত সালে উনি এটা তৈরি করেছেন, ইনফরমেশন দেওয়ার প্রয়োজন 1962 সালে। এই মডেলটার নাম কি বলো? ওয়াটসন ও ক্রিক মডেল, মনে আছে নিশ্চয়ই? এইগুলো নিশ্চয়ই ভুলে যাওনি। ওয়াটসন ও ক্রিক মডেল, হ্যাঁ কি না? কি বলেছে? যে ডবল হেলিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ কি না? বা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএর দ্বিতন্ত্রী মডেল বা ডবল হেলিক্যাল স্ট্রাকচার, সেটা আমরা আলোচনা করব কোনটা ডবল হেলিক্যাল স্ট্রাকচার বা কোনটা কি। তবে একটা জিনিস বলে রাখি, ভালো করে শোনো, একটা জিনিস বলে রাখি, কোনো স্ট্রাকচার কিভাবে এগোয় জানো? এতক্ষণ তো পড়লাম আমরা, এতক্ষণ তো মানে ছবি টবি আঁকলাম, তবে এই ছবি আঁকাটাকে যদি আরো সিম্পলিফাই করে দেখি না, তাহলে স্ট্রাকচারটা কেমন হয় দেখো, ভালো করে একটু এঁকে নাও, এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন। দেখো, আমরা নাইট্রোজেন বেসের স্ট্রাকচার বড় বড় তো, ওই স্ট্রাকচারটা আঁকবোই না, ঠিক আছে? ওই স্ট্রাকচারটা আঁকবো না, আমরা আঁকবো আমরা আঁকবো শুধুমাত্র সুগারের স্ট্রাকচারটা, ঠিক আছে? চল ভালো করে দেখো, আঁকা প্রয়োজন, না আঁকলে কিন্তু বুঝতে পারবে না। ভালো করে ছোট ছোট আঁকো, ছোট ছোট। অক্সিজেন অক্সিজেন, কার্বন কার্বন কার্বন, একই না? এই কার্বনের সঙ্গে একটা CH2 আছে, CH2-র সঙ্গে অক্সিজেন লিঙ্ক করে এখানে একটা আমি গোল করে দিলাম। গোল মানে কি বলো? এই জায়গাটা কি থাকতে পারে? এই জায়গাটা কি থাকতে পারে ভেবে বলো? এই জায়গাটা কি থাকতে পারে যেটা আমি আঁকতে চাইনি? কি থাকতে পারে বলো বলো বলো, ভেবে বলো। কার মানে একটা পেন্টোজ সুগারের সাথে কার লিঙ্ক থাকে? অক্সিজেন, অক্সিজেন দিয়ে বললাম যে, বলো কি অসুবিধা হচ্ছে বলো, যে বুঝতে পারছি না বা কিছু একটা বলো। OH এর লিঙ্ক থাকবে। হ্যাঁ, ওই যে লিঙ্কটা কার সঙ্গে থাকে উল্টে দেখো। ও ও অক্সিজেনের সঙ্গে, CH2 এর সাথে। না না না, ওই অক্সিজেনের সঙ্গে কার মানে কোন গ্রুপটার লিঙ্ক আছে? কোন গ্রুপটার লিঙ্ক? এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের লিঙ্ক, হ্যাঁ কি না? এটাই তো হ্যাঁ। ফসফরিক অ্যাসিডের লিঙ্ক। না বুঝতে পারলে না, আমি ওই ওই দিকটা লিখছি না। আরে মাঝখানে কে থাকে? মাঝখানে তো পেন্টোজ সুগার, একদিকে ফসফরিক অ্যাসিড একদিকে নাইট্রোজেন বেস, না বুঝলে না? একদিকে ফসফরিক অ্যাসিড একদিকে, কখনো কি নাইট্রোজেন বেসের সঙ্গে ফসফরিক অ্যাসিডের লিঙ্ক হয়? হয় না তো। হচ্ছে কার সঙ্গে? মাঝখানে ও মানে দু হাতে দুজনকে ধরে রেখেছে। কথাটা ক্লিয়ার না? এখনো হয়নি, বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ব্যাস, তাহলে দেখো, তাহলে এইবার এই কার্বনের সঙ্গে এখানে আবার কার লিঙ্ক থাকবে? এখানে থাকবে নাইট্রোজেন বেস, হ্যাঁ কি না? বোঝা গেছে? দেখো এইবার ভালো করে লিঙ্কটা বোঝো। এইখানে এইচ, এখানে অক্সিজেন, এই অক্সিজেনের সঙ্গে আবার ফসফরাস, ভালো করে বুঝবে। ও মাইনাস জাস্ট লিখে নাও, বোঝার অতটা তো প্রয়োজন নেই। এইখানে আবার CH2, এইখানে আর একটা কার্বন, কার্বন দিয়ে এখানে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন কার্বন কার্বন, বুঝতে পারলে? এইখানে আবার একটা নাইট্রোজেন বেস। এই হলো, ভালো করে দেখো, এইভাবে কিন্তু মানে আমাদের ডিএনএ স্ট্রাকচার তৈরি হয়। যে আমরা তোমাকে আগে এই চ্যাপ্টারের যখন ক্লাস শুরু করি গঠন, তখন জাস্ট এইটুকু এঁকে দেখিয়েছিলাম, এইটুকুটা, সেখানেই তোমরা ভয় পেয়ে যাচ্ছিলে। কিন্তু ডিএনএ স্ট্রাকচার এতটাই কমপ্লিকেটেড যে এইরকম এইরকম চেন তৈরি হবে চারদিকে, চেন তৈরি হয়ে হয়ে একটা নিউক্লিওটাইড গঠিত হবে। মানে আমি যেটুকু গোল করেছি না, ওটা কার স্ট্রাকচার? নিউক্লিওটাইডের স্ট্রাকচার। এরকম নিউক্লিওটাইড নিয়ে নিয়ে কি গঠিত হয়? নিউক্লিওটাইড নিয়ে নিয়ে তবেই তো কোনো নিউক্লিক অ্যাসিড গঠিত হয়, কারণ নিউক্লিওটাইডই হলো নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে আমাদের তো এত কঠিন স্ট্রাকচার দেখার প্রয়োজন নেই। এত কঠিন স্ট্রাকচারকে সহজ করার জন্যই ওয়াটসন আর ক্রিকের মডেলটাকে আমরা আদর্শ মডেল হিসাবে ধরি, হ্যাঁ কি না? সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে নিউক্লিওটাইডের শৃঙ্খল দুটি পাশাপাশি অবস্থান করে এবং পেঁচানো সিঁড়ির ন্যায় বিন্যস্ত থাকে।
ওকে, এরপরে ভালো করে শুনে রাখো, যে বেসটা তৈরি করে, বেসের যে স্ট্রাকচারটা, যেটা সিঁড়ির ধাপের মতো, কার সঙ্গে কার করে, অ্যাডেনিনের সঙ্গে কার থাকে, কে বলবে? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। অ্যাডেনিনের সঙ্গে থাকে গুয়ানিন। ওকে, আমি এইভাবে লেখাই, অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইজ ইকুয়াল টু থাইমিন প্লাস সাইটোসিন। মনে থাকবে? হ্যাঁ কি না? তাহলে একটি দ্বিতন্ত্রী ডিএনএতে পিউরিন ও পিরিমিডিন বেসের অনুপাতটা এক হয়, অর্থাৎ সমান সংখ্যক বর্তমান অ্যাডেনিন আর গুয়ানিনের সংখ্যা ইজ ইকুয়াল টু থাইমিন আর সাইটোসিনের সংখ্যা। কথাটা মনে থাকবে? এটা কিন্তু কখনো বেশি বা কম হবে না। এইবার তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, ডিএনএ অণুতে পিউরিন ও পিরিমিডিনের এই সমতাকে কি নীতি বলে? বলতেই হবে। এই কে বলতে পারে? পিউরিন ও পাইরিমিডিন বা পিরিমিডিনের এই সমতাকে, এই যে সমান থাকবে, এই বিশেষ সমতা, এই সমতাকে কি বলে, কোন নীতি দ্বারা প্রকাশ করা হয়? বলতে পারবে? পড়েছো হয়তো, লিখে রাখো, চারগপস রুলস বলে। শুনেছিলে কি? তোমরা শুনেছিলে? একটু বলবে। চারগপস না রুল স্যার, বলে। আচ্ছা, না না, শুনিনি তো। আচ্ছা কোনো অসুবিধা নেই, শুনে নাও, বলেছি স্যার। শুনে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোনো ডিএনএ অণুর মধ্যে যে পাইরিন ও পিরিমিডিনের এই যে সমতা, এটাকে চারগপ রুল বলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো, নেক্সট স্ট্রাকচারের একটা পয়েন্ট ভালো করে শুনে রাখা দরকার, যে যে এই যে পেঁচানো দ্বিতন্ত্রী পেঁচানো যে ডিএনএ গুলো রয়েছে, এটা যে অক্ষ থাকে, অক্ষ যে থাকে, যাকে পেঁচিয়ে রয়েছে, অক্ষ থেকে 10 অ্যামস্ট্রং দূরে অবস্থান করে, 10 অ্যামস্ট্রং দূরে অবস্থান করে। কথাটা বোঝা গেল? 10 অ্যামস্ট্রং দূরে অবস্থান করে হচ্ছে সব জায়গাতে ব্যাস, প্রতিটা জায়গাতে এই যে কুণ্ডলীকৃত যে অক্ষ রয়েছে, এর ব্যাস হচ্ছে 20 অ্যামস্ট্রং। এগুলো ইনফরমেশন হচ্ছে পেঁচানো কুণ্ডলিতে, এগুলো কিন্তু ইনফরমেশন দিচ্ছে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কুণ্ডলিতে একটি পাক, কুণ্ডলিতে একটু পাক দেয়, একটি পাক 34 অ্যামস্ট্রং অ্যামস্ট্রং দখল করে, অর্থাৎ একটা প্যাচ 34 অ্যামস্ট্রং কভার করে। বুঝতে পারলে? হ্যাঁ কি না? লাস্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যে পার্শ্বস্থ দুটি বেস জোড়ের মধ্যে দূরত্ব 3.4 অ্যামস্ট্রং। লিখে রাখো, দুটি বেসের ভিতরের দূরত্ব, দুটি বেসের ভিতরের দূরত্ব 3.4 অ্যামস্ট্রং হচ্ছে। এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো করে দেখো, এই যে ইনফরমেশন যেগুলো বললাম, এইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। হয়েছে? হ্যাঁ কি না? অসুবিধা নেই? ক্লিয়ার হয়েছে? হয়েছে না হয়নি? বোঝা গেছে না যায়নি? এটা কিন্তু ইনফরমেশন, যেগুলো বললাম এটা হচ্ছে ইনফরমেশন। এর হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এর পরে দেখো, অর্পিতা তুমি রেকর্ডিং দেখে নিও, আমি রেকর্ডিং, অনেকটা টপিক প্রায় এগোনো হয়ে গেছে। দেখো, ক্লাস প্রায় শেষের দিকে। তো হ্যাঁ, আমার লেট হয়ে গেল, আমি বুঝতে পারছিলাম, ওই জন্য আপনাকে আগে একটু না না, আমি জানালাম যে আমি রেকর্ডিং থাকলে প্রতিটা ভালো। ক্লাস, শোনো, তোমরা কেউ যদি জয়েন নাও করো, আমি কিন্তু প্রতিটা ক্লাসে রেকর্ডিং করব, আমি রেকর্ডিং করব, রেকর্ডিং দিয়ে আচ্ছা দেবো। তাহলে কি বলতে, এক বা একাধিকবার বুঝতে হলেও, মানে বোঝার জন্যও দেখতে পারবে। দেখো, এইবার যে ডিএনএ না, হ্যাঁ স্যার। আমরা ভাগ করব, ভাগ দেখি যে বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থায় লবণের মাত্রার তারতম্য অনুযায়ী হিউমিডিটি বা আর্দ্রতায় ডিএনএর গঠন কিন্তু চেঞ্জ হয়। এই গঠন চেঞ্জ হয়, এই ঘটনাকে বলা হয় বহুরূপতা। এই বহুরূপতার কথাটা আমরা মানে কার্বনের ক্ষেত্রে শুনেছি, হ্যাঁ কি না? যে বহুরূপ ব্যাপারটা রয়েছে কার্বনের ক্ষেত্রে, এর মধ্যেও কিন্তু বহুরূপতা লক্ষ্য করা যায়। অর্থাৎ বহুরূপতা মানে কি, যে বিভিন্ন স্ট্রাকচারের কার্বন বর্তমান, এদেরকে কি বলা হয়? এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ,
ডি ডিএনএ, টি ডিএনএ এবং জেড ডিএনএ। মনে থাকবে? তার মধ্যে তার মধ্যে এদের কি হয়, সামান্য কুণ্ডলীর প্যাচের ডিফারেন্স হয়, কিছুটা হচ্ছে গভীরতা প্রশস্ততা এ সাইজের ডিফারেন্স হয়। তবে আমাদের ইম্পর্টেন্ট তিনটে ডিএনএ আলোচনা করা, এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ। মনে থাকবে? তো একটু আমরা ছোট ছোট করে আলোচনা করে নিচ্ছি, লিখে নাও। এ ডিএনএ, জাস্ট ছোট পয়েন্ট, বি ডিএনএ আর হচ্ছে জেড ডিএনএ। এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ। প্রথমেই যেটা দেখানো হবে যে কুণ্ডলী, এই কুণ্ডলীগুলো কেমন বর্তমান। এ ডিএনএ এর ক্ষেত্রে এই কুণ্ডলীটা যে ঘড়ির কাঁটার দিকে, ওকে, লিখে রাখো ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। বি ডিএনএও কি, বি ডিএনএ ক্ষেত্রে হচ্ছে ক্লকওয়াইজ। জেড ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু জাস্ট অপোজিট, অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, ইনফরমেশন দিয়ে রাখলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যাস। দেখো ব্যাস, আমরা ব্যাস নিয়ে আলোচনা করেছি কমন ক্ষেত্রে, কিন্তু এ ডিএনএর ক্ষেত্রে ব্যাস হয় 26 অ্যামস্ট্রং, বি ডিএনএর ক্ষেত্রে ব্যাস হয় 20 অ্যামস্ট্রং, জেড ডিএনএর ক্ষেত্রে ব্যাস হয় 18 অ্যামস্ট্রং। হচ্ছে। চলো এরপরে নেক্সট পয়েন্ট করব যে বেস জোড়া সংখ্যা, বেস জোড়ের সংখ্যা, বেস জোড়ের সংখ্যা, এটা হচ্ছে প্রতি পাকে বেস জোড়ের সংখ্যা কত, প্রতি পাকে বেস জোড়ের সংখ্যা কত, কত সংখ্যা, এখানে হচ্ছে 11টি, এখানে হচ্ছে 10টি, এখানে হচ্ছে 12টি। এটা প্রতি পাকে হচ্ছে বেস জোড়ের সংখ্যা। লাস্ট পয়েন্ট যেটা জানার দরকার, যে গ্যাপ বা পার্থক্য, যেটা আগেও আমি লিখিয়েছি, যে দুটি বেসের মধ্যে দূরত্ব, পার্থক্য কথাটা ঠিক শোনাচ্ছে না, যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত, 2.6 অ্যামস্ট্রং ইন কেস অফ এ ডিএনএ, 3.4 অ্যামস্ট্রং ইন কেস অফ বি ডিএনএ, আর হচ্ছে 3.7 ইন কেস অফ এ ডিএনএ। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? মোটামুটি লিখেছো এগুলো? লেখা হয়েছে? হ্যাঁ স্যার, দেখো লিখে নিয়েছি। দেখো মোটামুটি আজকে আমি তাহলে এতটাই কভার করলাম। এরপরে বাকি এখনো থাকছে ডিএনএ এর ছোট্ট 5-10 মিনিটের একটা লেকচার, একটা বাকি। ওই টপিকটা ডিএনএ হয়ে গেলেই আরএনএ আলোচনা করব। সেখানে আরএনএ এর রাসায়নিক গঠন, আরএনএ এর ভাগ, আরএনএ যে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক যে মডেল, ক্লোভার লিফ মডেল, সেগুলো শুনেছো কিনা জানি না, এল মডেল, এইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওর মধ্যেই কিন্তু নন কোডিং অঞ্চল বা ইনিশিয়েশন কোডন কাকে বলে, কোডন রিজন কাকে বলে, টার্মিনেশন কোডন কি, এই কোডনের ব্যাপারটা কিন্তু আরএনএর মধ্যে আছে। ওকে, এটা কভার হয়ে গেলেই ক্রোমোজোম শুরু করব। ক্রোমোজোমের মধ্যে হেটারোক্রোমোটম, ইউক্রোমাটিন, তোমার হচ্ছে ল্যাম্ব্লাস, ল্যাম্ব্লাস, তারপরে তার বিভিন্ন রকম হচ্ছে সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুযায়ী ক্রোমোজোমের ভাগ বা ক্রোমোজোমের বিভিন্ন মানে অস্বাভাবিকতা, এই ব্যাপারগুলো কিন্তু পরের দিন ক্লাসে আলোচনা করব। ওটা হয়ে গেলে তারপরে ক্লাসে কোষ বিভাজন। তাহলে এই যে টপিকটা যেটা শুরু করছিলাম, এটা মোটে 3 থেকে 4টে ক্লাস লাগবে সম্পূর্ণ শেষ করতে। দেখো আজকে অনেক ইনফরমেশন বলেছি, কোনো ডাউট হলে, কোনো সমস্যা হলে, কোনো ব্যাপার হলে আমায় কিন্তু জিজ্ঞেস করে নেবে। আমি তাহলে তোমাদেরকে এই টপিকের আরও কিছু তথ্য পাঠাতে পারবো। ঠিক আছে? আমি এর পরের ক্লাসের টাইমিং আমি তোমাদের জানিয়ে দেবো। তবে একটু খেয়াল রেখো, আমি মোটামুটি দুপুরের দিকে ক্লাস নিতে পারবো আমার অফিস ছুটি থাকলে। ঠিক আছে? হয়েছে প্রত্যেকের লেখা মোটামুটি কমপ্লিট? চল আজকে তাহলে হ্যাঁ স্যার। এতটাই।